পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পিঁয়াজ তপশিলি ফেডারেশন সংগঠনের পক্ষে কমিটির এবং সদস্য বৈঠক হৃদয়পুর বারাসত জেলা। যোগেন্দ্রনাথ মণ্ডলের পাকিস্তানের গণপরিষদের 69 জন প্রতিষ্ঠাতা সদস্যের একজন এবং দেশের প্রথম আইন ও শ্রম মন্ত্রী এবং বাবা সাহেব ভীমরাও আম্বেদকর নীতি আদর্শ মতামত নিয়ে এগিয়ে যাবেন। সংগঠনের শক্তিশালী করার উদ্দেশ্যে কর্মসূচির ঘোষণা করেন তপশিলি ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় মল্লিক। আগামী দিনে আরও বৃহৎ কর্মসূচির সমর্থক যোগদান কর্মসূচি নেওয়া হয়েছে। ঘরে ঘরে যাবেন লক্ষ্য 2026 পশ্চিমবঙ্গ নিজের সংগঠনেরকে রাজনীতি কিং মেকার রূপে প্রস্তুত করা। বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরি এবং যোগেন্দ্রনাথ মণ্ডলের তফসিলি ফেডারেশন প্রতিষ্ঠাতা ও তিনি হলেন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী এবং পাকিস্তানের প্রধান প্রতিষ্ঠাতা। একজন দলিত, বিশ্বস্ত মুসলিম লীগ এবং সমর্থিত পাকিস্তান সৃষ্টি। তিনি ফিরে আসেন, কিন্তু হিন্দু, দলিত ও সংখ্যালঘুরা এখনো পাকিস্তানের ভুগছেন। শরণার্থী হিসাবে বসবাস করেন, নির্জনে থাকেন এবং তার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হন। দলিত মুসলিম ঐক্য কি নতুন উদীয়মান রাজনৈতিক বিকল্প? দলিত ও মুসলমানদের কি ঐক্যবদ্ধ হয়ে আলাদা রাজনৈতিক দল গঠন করবেন উচিত? কেন অধিকাংশ দলিত, মুসলিম এবং ওবিসি বিজেপির বিরুদ্ধে? হিন্দু মুসলমান কি ভবিষ্যতে একত্রিত হতে পারে? ভারতের জীবন দলিত মুসলমানদের জন্য কেমন? দলিত ও মুসলমানরা কি হিন্দুদের বিরুদ্ধে রাজনীতি আনতে ঐক্যবদ্ধ হতে পারে? বিজেপি কিভাবে কংগ্রেস এবং সমস্ত বাম দলগুলির দলিত মুসলিম কার্ডের বিরুদ্ধে লড়াই করতে পারে? দলিত আন্দোলনকারীদের আজকাল মুসলিম নেতারা সম্বোধন করছেন, মুসলমানরা কি তাদের নিজেদের সত্তার পরিবর্তে দলিতদের নিয়ে বেশি উদ্বিগ্ন? যখন অনেক ভারতীয় মুসলিম রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের রাজনৈতিক জোটে দলিত এবং আদিবাসীদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করে, তখন বিজেপি কেমন অনুভব করে? কারণ দলিত এবং আদিবাসীরা আসলে হিন্দু। যোগেন্দ্রনাথ মণ্ডল তার সময়ের একজন বিশিষ্ট দলিত নেতা সম্পর্কে পড়ার চেষ্টা করতে হবে। তিনি ছিলেন পাকিস্তানের গণপরিষদের 69 জন প্রতিষ্ঠাতা সদস্যের একজন এবং দেশের প্রথম আইন ও শ্রম মন্ত্রী। তথাকথিত দলিত মুসলিম ঐক্যের সাথে তার অভিজ্ঞতা যে কাউকে জাগানোর জন্য যথেষ্ট। একটু গবেষণা করুন কেন তিনি পাকিস্তান ছেড়েছেন এবং তার দলিত অনুসারীদের কি হয়েছিল যারা ভারতের চেয়ে পাকিস্তানকে বেছে নিয়েছিল। পরে সবকিছু ঘটতে পারে, প্রেম এবং যুদ্ধে সবকিছুই ন্যায্য। রাজনীতি তাই অন্তর্ভুক্ত। আজকের বিশ্বে দিনের ক্রম হিসাবে ভোট ব্যাংক রাজনীতিতে ভোট দিন। যে কেউ একটি শক্তিশালী জোট গঠনের জন্য যে কোনো একজনের সাথে সমাবেশ করতে পারে। হিন্দু মুসলমানরা কি ভবিষ্যতে ঐক্যবদ্ধ হতে পারে? না, হিন্দুরা হেরে যাবে যদি তারা তা করে। অন্য কোনো ধর্ম, ইসলামের সাথে সহাবস্থানের চেষ্টা করা তাদের জন্য আত্মহত্যা হবে। মুসলমানদের হৃদয়ের বিশাল পরিবর্তন না হয় এবং সনাতনী মুসলমান না হয়। আপনি ভাবতে পারেন আমি এটাকে অন্যায়ভাবে মুসলমানদের উপর চাপিয়ে দিচ্ছি, কিন্তু সমস্যার মূল কোরআনে। হিন্দুরাও কিতাবের মানুষ নয়। মুসলমানদের দৃষ্টিতে হিন্দুরা আশাহীন কাফির এবং তাদের কোনো অবস্থান নেই। অর্থনৈতিকভাবে দুর্বল মুসলমান বা ওবিসির অধীনে আসা মুসলমানদের অবস্থা। 6-14 বছর বয়সী মুসলিম পিতামাতার 25% শিশু হয় কখনো স্কুলে যায়নি বা বাদ পড়েনি। শহরাঞ্চলে মুসলিম হাউসহোল্ড 500 টাকার কম ব্যয়ের বন্ধনীতে রয়েছে। বেশিরভাগ ওবিসি মুসলমানদের হয় কায়িক শ্রম বা ছোট ব্যবসা রয়েছে। জীবনযাত্রার অবস্থা খুবই খারাপ। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির অভাব। মুসলিম অধ্যুষিত এলাকার অধিকাংশই বস্তি এবং অপরাধ ও বেআইনি কর্মকাণ্ডের এলাকা। শিশুশ্রম ও বাল্যবিবাহ এখনো তাদের ইচ্ছার কারণে নয়, অর্থের অভাবে প্রচলিত। সামগ্রিকভাবে ওবিসি মুসলমানদের অবস্থা গড় লাইনের নিচে। ভারত ইসলামিক স্টেটে পরিবর্তিত হলে দলিতরা কি মুসলিমে রূপান্তরিত হবে?
দলিত এবং মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ দলিত এবং মুসলমানদের কি দলিত এবং মুসলমানদের একত্রিত হয়ে একটি পৃথক রাজনৈতিক দল গঠন করা উচিত। আপনার নকুল মন্দির কি আছে তফসিলি ট্রেডিশন কি আছে? আমরা অ্যালায়েন্স করতে যাব না। কেউ যদি এগিয়ে আসে এবং সেটা মনোবাদকে বাদ দিয়ে আসতে হবে, হিন্দুত্ব বাদ দিয়ে আসতে হবে, হিন্দুত্ব বাদ দিয়ে মনোবাদ বাদ দিয়ে যদি কোনো পার্টি আমাদের সঙ্গে আসতে চায় তবে আমরা ভেবে দেখতে পারি। আমরা গরজ করে কারো পক্ষপাত করতে পারি। মতুয়ারা জানেই না যে তারা হিন্দু না, মতুয়া স্বতন্ত্র একটা রিলিজিয়ন, তারা হিন্দুই না। তাদের হিন্দু বানানো হয়েছে ভোটের জন্য, ভোট নেওয়ার জন্য, এবং মতুয়ারা যথেষ্ট শিক্ষা অগ্রগতি তাদের নেই বলেই তারা বুঝে পারে না হিন্দুত্ব কোনটা। মতুয়ারা যদি বুঝতো হিন্দুত্ববাদ তাহলে তারা কেউ বিজেপিতে যেত না। কিন্তু হিন্দুত্ব সম্পর্কে মতুয়াদের জ্ঞান নেই। তারা শুধু নব্বই ভাবে আমরা হিন্দু, আমরা হিন্দু। মতুয়ারা স্বতন্ত্র একটা ধর্ম। শান্তনু ঠাকুর যে কারণে আমাদের মানুষের অজ্ঞতা, আর কিছু না, এই মতুয়াদের অজ্ঞতার জন্যই শান্তনু ঠাকুর ওখানে আরো একজন বিজেপি জিতেছেন। এই মতুয়াদের আর একটা প্রলোভন দেখানো হয়েছে নাগরিকত্ব। এই নাগরিকত্ব দেওয়া হবে এই প্রলোভন দেখিয়ে বিজেপি ভোট নিয়ে গিয়েছে। কিন্তু নাগরিকত্ব তত্ত্বটাই একটা গোজামিল তত্ত্ব। এই তত্ত্বের কোন এরা উত্তর সেই প্রশাসনও দিতে পারবে না। সিএ মানেটা কি? অতএব এই নাগরিকত্বের প্রলোভন দেখিয়ে মতুয়াদের সমস্ত সমর্থন গুলো ওরা নিয়ে নিয়েছে। মুসলিমত্ব আর পূর্ববঙ্গের মুসলমানরা কিন্তু আলাদা। পূর্ববঙ্গের মুসলমান বেশিরভাগ কনভার্টেড হিন্দুর থেকে মুসলমান হয়েছে, কিন্তু ওই পশ্চিম পাকিস্তানের যে মুসলমান ওদের ক্যারেক্টার কিন্তু আলাদা। অতএব আমাদের যোগেনবাবু ভেবেছিলেন যে এদের নিয়ে আমি একসঙ্গে চলতে পারি, কিন্তু ওই সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ পাকিস্তান গভর্নমেন্ট যোগেনবাবুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। জিন্না যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন লিয়াকত আলী সেই প্রতিশ্রুতিগুলো পালন করেনি। তখন তাকে চলে আসতে হয়েছিল এক প্রকার আত্মরক্ষার জন্য, নয়তো উনি কিন্তু ওখানে মারাই গেছেন। সব মুসলিম আসবেও না, সব দলিত যাবেও না। যে মুসলিমের ভিতর মৌলবাদ নেই, যে দলিতের ভিতরে হিন্দুত্ববাদ নেই, তারা তাদেরই মিলন। মৌলবাদ বিহীন মুসলমান যারা আর হিন্দুত্ববাদ বিহীন হিন্দু যারা বা দলিত যারা, এদের দুজনের মিল আমাদের একত্রিত হতে হবে। ওই ডগমা থাকলে চলবে না। এটা খুব এটা দেখিয়ে দেখে এটা প্রলোভন দেখা। একটা লোককে বিনা কাজে অর্থ দেওয়া সমীচীন নয়। সংবিধানে আছে কিনা জানি না, একটি মানুষ কোনো কাজ করবে না অথচ তাকে টাকা দেবো। 100 দিন কাজ করলে তাকে টাকা দেওয়া যায়, কিন্তু একজন মহিলাই জাতির জন্য সমাজের জন্য কোনো কাজ করেনি, তাকে আমি টাকা দিতে যাবো কেন? অর্থাৎ এই টাকা দেওয়া হলো ঘুষ দেওয়া। অর্থাৎ এই লক্ষ্মীর ভান্ডার এক প্রকার ঘুষ, যার বিনিময়ে এরা ভোট দিতে পেরেছে। নিরক্ষর মানুষগুলো এই প্রলোভনে পাড়া দেয়, কোন স্বাক্ষর লোক এই প্রলোভনে পাড়া দেয় না। লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা মামলা করতে যাবো না। আমরা ক্ষমতায় না যাওয়া পর্যন্ত আমরা সদুত্তর দেবো না। আমাদের প্রথমে কথা হলো আমাদের ক্ষমতায় যাওয়া। আপনি তো বললেন ঘুষ করে ভোট নিয়েছে, তো এটা তো আমরা গিয়ে লক্ষ্মীর ভান্ডার তুলেও নিতে পারি, বা এই সিস্টেম বাদে অন্য নতুন কোন সিস্টেমও করতে পারি, কিন্তু আমরা এইভাবে ঘুষ আপনি তো বললেন ঘুষ দেওয়ার বিরুদ্ধে আমরা চেষ্টা করছি, কিন্তু কোন সংবিধানে আইন পাচ্ছি না যে এই ঘুষ দেওয়া যাবে না। তাহলে তো হাইকোর্টের নিশ্চয় একটা কেস উঠবে। আমি বলছিলাম যে কোন সুপ্রিম কোর্ট তো কেস উঠেছে, সংবিধানের কোন ইস্যু আছে কিনা যে বিনা কাজে একটা মানুষকে টাকা দেওয়া যায় বিনা কর্মে। তেমন যদি থাকতো তাহলে নিশ্চয়ই হাইকোর্টে একটা কথা উঠতো, কিন্তু সে কথা কোনো কেউ বলছে না। আমার মনে হয় থাকা উচিত। আগামী দিনে নতুন আকারে নতুন ভাবনায় আসবে। 45-এ রবীন্দ্রনাথ ট্যাগোরের সময় যে ভাবনা, যে চিন্তা, যে সামাজিক প্রেক্ষাপট, যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, তার থেকে এখন অনেক এগিয়ে এসেছি আমরা। এখন আমাদের তফসিলি ফেডারেশন অত্যন্ত উন্নত নতুন ভাবনায়, যুক্তিগ্রাহ্য বৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়ে তফসিলি ফেডারেশন। সেরকম কোনো আলোচনা হয়নি, তবে আমরা আমাদের
চিন্তা ভাবনা আমরা রাখছি 2021 আমাদের মিশন, আমরা আগে বাড়াচ্ছি। আমরা আমাদের মানুষের কাছে যাচ্ছি, পরিবেশ পরিস্থিতি যদি সেরকম হয় তাদের সাথে কথা ভাবা যাবে। এখন আমরা তো বলছি না যে আমরা তাদের অ্যালায়েন্সে যাবো। আসলে ঘটনা হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়, আমরা আমাদের মানুষকে আমরা ইউনাইটেড করবার আমরা চেষ্টা করছি, আমরা ইউনাইটেড আমরা করি। এবং আমরা যেহেতু এখানে 34% শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আছি, 30% আমরা এখানে মুসলিম কমিউনিটি আছি, এবং আমরা সব অংশের গণতান্ত্রিক প্রিয় এবং সংবিধান এবং লোকতন্ত্র বাঁচাতে যারা চায় সব অংশের মানুষকে আমরা আহ্বান রাখছি যে এর লড়াই আমাদের ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার, সেই অধিকার রক্ষার লড়াই, ভারতের সংবিধান এবং লোকতন্ত্র বাঁচানোর লড়াই, এবং ভারতের সংবিধানের প্রস্তাবনাকে যারা সমর্থন করবে তারা এই আমাদের আন্দোলনের সাথে আসতে পারে। সেটা আগামী দিনে আন্দোলনের পরবর্তী ধাপ, এবং জনগণ এবং আমাদের যে কর্মী তাদের তখনকার কি পরিবেশ তৈরি হবে, পরিবেশ পরিস্থিতি দেখে আমাদেরও নীতির কৌশল আমরা বিষয়টা হচ্ছে যে আমার ভোটের অঙ্কে এখানে আমার শিডিউল কাস্টের ভোট আমার এখানে বেশি, এখানে মুসলিম ভাইদের ভোট এখানে বেশি, ফলে ভোটের অঙ্কে এখানে আমি মেজরিটি। ফলে আমি চাইবো আমার মানুষকে নিয়ে আমি স্বতন্ত্রভাবে আমার বেজ তৈরি করা, এবং পরিবেশ পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যাবে সেখানে কার সঙ্গে অ্যালায়েন্স হবে কি হবে না, যেটা আমার উপদেষ্টা সাহেব বলেছেন নকুলবাবু, যে আমরা কারোর সঙ্গে আমরা যাব না, কিন্তু আমাদের আদর্শ মেনে ভারতের সংবিধান এবং লোকতন্ত্র বাঁচাবার জন্য কোন সেকুলার ফোর্স, যেটা ব্রাহ্মণবাদী বা হিন্দুত্ববাদী ধ্বজা যাদের মধ্যে নেই, তারা যদি আমাদের সাথে আসতে চায় নিশ্চিতভাবে তখন আমরা বিচার বিশ্লেষণ করব এবং তখন ডিসিশন হবে। এত আগে তো কিছু বলা যাবে। আমি প্রথমেই বলেছি যে ভারতের সংবিধান এবং লোকতন্ত্র বাঁচাতে ভারতের সংবিধানের প্রস্তাবনাকে যারা সমর্থন দেবে এবং যার মধ্যে মৌলবাদীর কোনো অস্তিত্ব থাকবে না, যার মধ্যে ব্রাহ্মণবাদী হিন্দুত্ববাদীর কোনো অস্তিত্ব থাকবে না, তারা যদি আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে লড়াই এবং সংবিধানের প্রস্তাবনাকে সমর্থন করে যদি আমাদের লড়াইতে আসতে চায় নিশ্চিতভাবে তাদের স্বাগত। আগামী দিনে কত সিটের মধ্যে লড়বেন আপনার এখনো বলা যাবে না, আমরা আমাদের টার্গেট চাচ্ছি, আমরা তো সব কেন্দ্রেই আমরা প্রার্থী দেওয়ার আমরা টার্গেট আমরা সব জায়গায় 294টাতেই আমাদের লোক আছে, আমরা 294টাকেই আমরা টার্গেট রাখবো। হিন্দু সিট যে মেজরিটি আছে, হিন্দু মুসলিম বলে কথা না, 294টাকে সিটকেই আমরা টার্গেট রাখছি। আমরা নাচতে নেবে তো ঘুমটা দিয়ে তো কোনো লাভ নাই, বলে 294 সিটেই আমার টার্গেট। আমরা তো চাচ্ছি যে সেখানে মানে মেজরিটি ফোর্স নিয়ে আমরা সরকারে যাবো। ভোট তো আমার বেশি, দলিত ভোট আমার বেশি, শিডিউল কাস্ট ভোট বেশি, মুসলিম ভোট বেশি। আমরা যদি ইউনাইটেড হয়ে যাই, ক্যাম্পেইন কিরকম হবে ওখানে এখন তখন তো বোঝা যাবে। 26 অনেক আগে, তার আগে অনেক সুনামি হবে, অনেক ঝড় হবে, অনেক আনফান হবে, কোথায় গিয়ে কি দাঁড়াবে রাজনৈতিক পরিস্থিতি। প্রতি মুহূর্তে রাজনৈতিক পরিবর্তন হয়, হাওয়া পরিবর্তন হয়, ফলে তখন দেখা যাবে কি পজিশন আছে। আমি এখন কোনো ব্রাহ্মণবাদী শক্তি বা কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো কাজ নেই, সেকুলার ফ্রন্টের সাথে কোনো আমার কেউ শত্রুও নাই, আমার কেউ মিত্রও নাই। আমার সংবিধান এবং সংবিধানের প্রস্তাবনার সাথে যারা আছে নিশ্চিতভাবে আমি তাদের সাথে, আমার সংরক্ষণ নীতি যারা মানে আমি তাদের প্রতি আমার দুর্বলতা আছে এটা নিশ্চিত, কিন্তু আমি কোনো দলের সাথে নেই। এটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তিনি একজন সাংবিধানিক প্রধান, তিনি সংবিধানকে মর্যাদা দিয়েছেন, মাথায় ঠেকিয়েছেন, কিন্তু তার দলেরই অনেক এমপি মন্ত্রী তারা বলেছেন আমরা এবারে 400 পার করে আসতে পারলে আমরা ভারতের সংবিধান পরিবর্তন করে দেবো। ফলে তার তো এটাকে নিয়ন্ত্রণ করছে অন্য জায়গাতে, ফলে তিনি সেটা করছেন, সেটা তার দায়িত্ব পালন করছেন, কিন্তু তার পার্টি বা তার এমপি মন্ত্রীরা তো অন্য কথা বলছে। ঠিক।